সাজানো উপসংসার চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে কলকাতার রাস্তাঘাটের অবস্থা মানে সাংঘাতিক, সাংঘাতিক মানে সাংঘাতিক। তোমরা যদি মনে করো লেক টাউন ঢুকবে, তোমরা যদি মনে করো বাগুইহাটি ঢুকবে, তোমাদের গাড়ি নিয়ে কোথাও ঢুকতে দেবে না। একদম হলদিরাম গিয়ে এদিকে সল্টলেকের মানে বাইপাসের অবস্থা সাংঘাতিক, মানে সাংঘাতিক অবস্থা হয়ে একদম এরকম হয়ে আছে সব, বুঝেছো? সব পুরো কলকাতাটা। কারণ আমাদের প্রধানমন্ত্রী আসছেন এবং আসার জন্য নাকি ফ্রিতে নাকি ফ্রাইড রাইস, পনির, চা ফা দেওয়া হচ্ছে। সকালবেলা শিয়ালদাতেও নাকি ওই পার্টির তরফ থেকে চা, লুচি কচুরি এসব তো দেওয়া হয়েছে। তো যাই হোক, সব কিছু হচ্ছে চারিদিকে, মাইক ফাইক একটু বাজছে, যদিও আমাদের আর এরিয়াটা মোটামুটি রুলিং পার্টির বেশি মানে রমরমা, তবুও মানে আর কি যাদের মতো করছে। তো এটা আমার সাবজেক্ট না। দেশের পরিস্থিতি, মানুষের পরিস্থিতি সত্যি মানে সাংঘাতিক। এদিকে ভোট আসছে, চতুর্দিকে বিভিন্ন রকমের মানে ব্যস্ততা মানুষের মধ্যে, এদিকে টাকা পয়সা সবারই শূন্য, ইয়ার এন্ডিং সবারই মানে কাজের চাপ বেশি। এদিকে কেন্দ্র থেকে কোনো রকম মানে টাকা পয়সা ফান্ড তারা এখন ছাড়বে না বা দেবে না, সব দিক থেকে আর কি খারাপ সিচুয়েশনের মধ্যে আমরা ভিডিও করছি। তো কী নিয়ে ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো অবশ্য করেই। ওর বিশ্বহাদ্যকে নিয়ে অবশ্য করে কিছু কথা বলবো। অনেকদিন ধরেই ওই পম্পির ভিডিওটা দেখে, পম্পির যে আমাদের ভৌমিক কাকু যে কথোপকথন, সেটা নিয়ে একটা ভিডিও করবো ভাবছি। তো এদিকে আমাদের প্রবাসের দিদি কন্টেন্ট দিয়ে এদিকে আর ওদিকে আর দিতেই পারছি না, জানো। আমি দিনে ম্যাক্সিমাম 2টো ভিডিও ছাড়া আমার পক্ষে একেবারেই অসম্ভব। কালকে তো সারাটা দিন ছিলাম না, একটা পিআর ভিডিও শুধু দিয়েছি। তো এবারে আসে আমার কমেন্ট বক্সে এই যে যারা এই যে কমেন্ট করছেন, একজন যে মিতালি ঘোষ না কি মিনতি ঘোষ বোধহয়, তিনি আমাকে কালকে উত্তর দিয়েছেন। আমি বলেছিলাম কালকের ভিডিওতে উত্তর দিতে, যে দেখো ওনার সাহস আছে, উনি যাই হোক উত্তরটা দিয়েছে, মানে উনি কথা বলতে চাইছে। আর যারা এই যে আপনাদের কাজ নেই, উনি করছে ব্লগ, আপনাদের কি, এই সমস্ত ননসেন্সদের আমি আর কোনো উত্তর দিতে যাব না। তারা চ্যানেল দেখতে আসছে, কণ্ঠবাসী দেখতে আসছে, বলছে ওদের নিয়ে কেন কথা বলছেন। মানে তারা সত্যি সত্যি মানে একদম মানে কী বলবো। আর এই যে মিনতি ঘোষ, ইনি আমাকে বলেছেন যে ওনার এজ 77, তার মানে আমার মা, সত্যি আমার মা তো গত হয়েছেন 74-এ, তো আমার মার থেকে উনি বয়সটা একটু বেশি। তো উনি আমাকে বলছেন মায়ের মতো, উনি আমাকে মানে বারণ করেছেন। এবং উনি পেশাগত যোগ্যতা হচ্ছে উনি শিক্ষকতা করতেন। তো তা আমার কিছু ভালোবাসার ভিউয়ার্স, অনেকেই তো দেখো 2টো 4টেও তো ভালোবাসার ভিউয়ার্স তৈরি হয়। আমাকে খারাপ বললে তাদেরও খারাপ লাগে। অনেকে যেমন অনেককে উত্তর দেয় যে অপর্ণাদি নিজের মাকে কিন্তু কন্টেন্ট করে, মার মৃত্যুটাকে কন্টেন্ট করে কখনো বলতে আসেনি। তো এইসব ভালোবাসার ভিউয়ার্স পাওয়াও না একটা কপালের দরকার, হ্যাঁ সত্যি কপালের দরকার। তারপরে আমাদের সহ ক্রিয়েটার মিলি তো আছেই, মিলি ভিউয়ার্স কাম আমারকে কেউ খারাপ কথা বললে কখনো উত্তর দেয়। এটাই তো কথা। ও কমেন্ট বক্সে বলেওছে যে আমরা সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার এক হয়ে যাব যদি আমাদের পেছনে এভাবে লাগা হয়। তো অনেকেই বলেছে যে আপনি টিচার, তাহলে আপনার এরকম ভাষা কেন। সত্যি আমিও বলেছি যে আপনার ভাষাটা একটু নম্র, একটু পোলাইট হতে পারতো। আপনি আমাকে হুমকি স্বরে বলেছেন, যেটা বলা আপনার বোধহয় ওভাবে বোঝালে বোধহয় ঠিক হয় না। যদি সেভাবে বোঝাতেন অবশ্য করেই, কিন্তু বোঝানোর তো কিছু নেই। আমরা তো কন্ট্রোভার্সি চ্যানেল না। আপনারা বারবারই বলা হচ্ছে যে আপনারা কি অন্য চ্যানেলগুলোতে গিয়ে কখনো বলবেন, নিউজ চ্যানেলগুলোকে দিয়ে আপনারা কেন নিজেদের খাওয়া দাওয়া দেখাচ্ছেন না? আপনারা কেন দেশের কথা বলছেন, দেশকে নিয়ে আপনাদের চ্যানেলে কেন কন্ট্রোভার্সি হচ্ছে? বিভিন্ন পার্টির নেতারা, বিভিন্ন মানে যখন শরীরে কোনো ব্যাপার হয়, করোনার সময় বিভিন্ন ডাক্তাররা বিভিন্ন রকমের আলোচনা করে। তো ওটা তো নিউজ যে মানে যে চ্যানেলের যে মালিক, উনি তো ওনার লাইফস্টাইল দেখাচ্ছে না। তো আপনারা এই ছোটোখাটো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে কেন এরকমভাবে অ্যাটাক করেন? মানে দলবদ্ধ হয়ে আপনারা একই কথা, আপনাদের খেয়ে দিয়ে কাজে আপনাদের কোনো ইয়ে নেই, এসবদের আর উত্তর দিয়ে লাভ নেই। মিনতি ঘোষ যিনি, ওনাকে মাসিমাই বলছি, উনি যখন বলেছে ওনার 77 ইয়ার্স, মাসিমা বলেই সম্বোধন করছি। যে আপনি নিশ্চয়ই কমেন্ট করবেন আপনার খারাপ লাগলে, কিন্তু আপনি এটা বলতে পারেন না এরকে নিয়ে ভিডিও করা বন্ধ করুন, এটা করুন। আপনার যদি ওই টপিকটা নিয়ে ভিডিও না ভালো লাগে, আপনি বলবেন না। দেখুন আপনি এরকম লিখেছেন, আপনাকে দেখুন কত রকম কমেন্ট করেছে যে আপনি শিক্ষিকা। কারণ আমাকে তাদের ভালোবাসা এবং ঠিক লেগেছে তাদের। বলেছে শিক্ষিকার এরকম ভাষা হয় না। সত্যি কথায় একটু পোলাইট অবশ্য করে হওয়া দরকার ছিল। আশা করি আপনিও এরকম ধরনের কমেন্ট করবেন না, তাহলে আপনাকেও আর শুনতে হবে না, তাই না? যারা শুনতে চাইছে তারা শুনুক আমাদের কথা, যাদের ভালো লাগছে তারা শুনুক। তারা যেদিন বলবে, সবাই মিলে যেদিন বলবে, যেদিন 100 ভিউজ হয়ে যাবে আর কেউ দেখবে না, কথা বলবো না, তাহলে সেদিন আর সত্যিই কথা বলবো না। অনেকের একটাই কথা, ব্লগিং কেন করেন না, নিজেদেরটা দেখান না। চ্যানেলে প্রথম দিকে দেখবেন ব্লগিং ছিল, আপনাদের সত্যিই খুঁজে পাওয়া যায়নি।
খুঁজে পাওয়া যায়নি আপনারা দেখেনি, হয়তো আমার ব্লগিং ভালো লাগছে না, আমার কন্ট্রোভার্সি, আমার কথাই হয়তো ভালো লাগছে। তো কেন ব্লগিং করি না, কেন এটা করি, সেটা পুরো মানে আমাদের দায়। আপনাদের ইচ্ছা হলে দেখবেন। এবারে আসি রিমি রূপার কথা নিয়ে অনেক কথা হচ্ছে। রূপার হ্যাঁ, রূপার একটা সেই ভিডিওটা, প্রবাসী ঘরকন্যার বাড়িতে যাওয়ার ভিডিওটা রূপা দেখলাম ডিলিট করে দিয়েছে। বুদ্ধিমানে কাজ করেছে, কারুর ধমকানিতে, কারুর ভয়ে বা কিসের জন্য আমি জানি না, তবে রূপা খুব খুব ভালো কাজ করেছে। এতটা ডেসপারেট হয়ে ওই ভিডিওগুলো করাটা ঠিক না। ওনার যাকে দেখানো, দেখো রূপা তুমি একটা অতি ক্ষুদ্র একটা মানুষ, না আছে অর্থের বল, না আছে লোক বল। তুমি এদের সঙ্গে লড়তে পারবে বলো? তুমি তোমার বাচ্চার জন্য সাহায্য চাইছো, চেও না ইউটিউবে, চেও না ইউটিউবের বাইরে, অফ ক্যামেরায় চাও না, অন ক্যামেরাতে মানুষ আর বিশ্বাস করছে না। পিয়া যা করেছে, আমাদের ঘোড়া দালাল টাকা নিয়ে লুটে পাটে বাড়ি ঘর দৌড় নোংরাম, মানে কোনোটা বাদ নেই। তাই পিয়া বিএমটির টাকা তুলে পিয়া করছে অনেক কিছুই পিয়া মানে যথেষ্ট মানে স্বাচ্ছন্দ্য লাইফ, কিন্তু ও সেটা দেখায় না। তো সুতরাং মানুষ না মানে এক তো বিশ্বাস করছে না, আর কাহাতক বলো তো, মানুষের তো নিজস্ব পার্সোনালও একটা দেওয়াটাও আছে। যেমন আমরাও একটা সংস্থায় দিই জামা কাপড় বা জিনিসপত্র, আমরা প্রত্যেকবার পুজোর আগে পরে ওটা আমাদের তরফ থেকে দেওয়া হয়। প্লাস আমার মায়ের গুরুদেবের আশ্রমে সেখানে কিছু একটা বছরে কিছু দিতে হয়। প্লাস পাড়ায় যখন এই যে ধরো বিভিন্ন রকমের সংস্থা পার্টি থেকে বলো বলো, তো আসে তো ওরা একটা কি এক্সপেক্ট করে যে এই পুজোয় বস্ত্র বিতরণ করব, এই পুজোর সময় কাউ খাওয়াবো, তো সেই জায়গায় আমাদেরও কিছু কমিটমেন্ট থাকে। তো সবারই তো একটা দেওয়ারই আছে, কত দেওয়া হবে। সেই জন্যই বলছি, তুমি অন ক্যামেরাতে মানে তুমি ভার্চুয়াল জগৎটাকে না বেছে, আমি তো বলবো যে কারণ দেখো যারাই ধরো বড় বড় ব্লগার, তার বেশিরভাগই তারা খুব নিডি থেকে, ফ্যামিলি থেকে উঠে এসছে। তারা এবার ভাবছে যে এতগুলো টাকা আমি, মানুষ সত্যবোধ তো সবার সমান না, আমি নিজের জন্য এনজয় করব। সেই জায়গা থেকে তুমি এনার কাছে একদম ছুটে সবার আগে চলে গেলে বোধহয় নাই পারতে। তুমি নিশ্চয়ই বুঝেছো বলেই এটা বন্ধ করেছো। এবং বলছে, অনেকেই বলছে তোমার কমেন্ট বক্সে নাকি কে ঠিকানা দিয়েছে, আমি সেই ঠিকানা খুঁজে পাইনি। আমি দেখেছি একজন শুধু বলেছে হালিশহর, তো এটা তো একদম ওপেন টু অল। উনি নিজেই সবসময় বলছে হালিশহরে বাড়ি। তো হালিশহরটা কি এইটুকুনি জায়গা যে হালিশহর মানে? আমার তো কলকাতায় বাড়ি, তাহলে কেউ যদি বলে আমি যে মানে উনি ঠিকানা রিভিল করে দিয়েছে বা অন্য কেউ, তাহলে কি সেটা ঠিক? আমি জানি না যে আদৌ সেই পুরো ডিটেলস যদি ঠিকানা রিভিল করতো, তাহলে রূপাকে অন্তত ওইভাবে খুঁজে বেড়াতে হতো না। রূপা তো ঘন্টা 2-3 ধরে খুঁজে বেরিয়েছে গরমের রোদের মধ্যে, খেয়ে না খেয়ে। তো আমার মনে হয় ওই কমেন্টটার কথাই বলা হয়েছিল যে হালিশহরে বাড়ি। তো এখানে অ্যাড্রেস রিভিল করার জানি না কি হয়েছে, কারণ সবাই জানে ওনার কাঁচরাপাড়া হালিশহরে ওনার বাড়ি, পশ্চিম মেদিনীপুরে ওনার বাপের বাড়ি। তো রূপা যদিও মানে ওনার কাছে গিয়ে এই জিনিসটা ভিডিওতে না করলেই পারতো, তাতে রূপাকে অনেকেই খারাপ ভাবছে, খারাপ চোখে দেখছে। কি দরকার, ছাড়ো না, এই সমস্তদের কাছে যাওয়ার দরকার নেই। মনে করো না এদেরকে তুমি চেনোই না, বরঞ্চ তুমি অফ ক্যামেরাতে তোমার প্রবলেমের জন্য কিছু হেল্প চাও, নিশ্চয়ই তোমাকে হেল্প করবে। দেখলাম তোমাকে প্রচুর মানুষ, দেখো আমার এই সামান্য একটা হাতে ব্যথা, ফ্রোজেন শোল্ডার, বিশ্বাস করো যে যা বলছে, এই ঘর শেক দেবেন, কোল শেক দেবেন, ওই ডাক্তার ভালো, কেউ বলছে ফিজিও করো, কেউ বলছে ফিজিও করবেন না, কেউ বলছে ওটা, কেউ বলছে সেটা, মানে যে যেমন বলছে আমি তার কথাই বিশ্বাস করে নিচ্ছি। তাহলে বোধহয় আমার ওটাতে ভালো হবে, ও এটা বললো তাহলে বোধহয় ওটাতে। আমার ব্যথাটা কমছে না, আমি চাইছি আমার কিছু আমার ব্যথাটা কমুক। যে যেরকম বলছে আমি তাকে বিশ্বাস করে আমি সেই রাস্তায় হাঁটতে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু এবার রূপারও হয়েছে তাই, ও এখন সত্যি দিশাহারা, একদম সত্যি নিঃস্ব হয়ে আছে ও। সেই নিঃস্ব হয়ে ওকে যখন সবাই বলছে যে উনি এখন দেশে আছে আর প্রচুর কোটি কোটি টাকা রোজগার করে, তো একটু গিয়ে দেখতে পারো। তো ভার্চুয়াল জগৎ ছেড়ে রূপার অবশ্য করেই মানে এইখানে আসা উচিত না। আবার একটা কথা, বাচ্চার শরীর খারাপের কাছে না কোনো যুক্তি তর্ক নিয়ম অনিয়ম বাঁধে না। তখন মনে হয় বাচ্চাটিকে কী করে আমি ভালো করব, ওর গ্রোথ হচ্ছে না, প্লাস বিএমটির এই যে পোস্ট অপারেশনের পরেও তো অনেক কিছু খরচা পাতি নিয়ম, এই যে ক্ষণে ক্ষণে ওকে ভেলোর যেতে হয়, মাসের পর মাস থাকতে হয়, কি নিখরচায় যায় তা তো না। তো ও দিশাহারা, এটা একদম সত্যি কথা। ওর জীবনে কোনো কিছু খুঁজে পাচ্ছে না যে একটা নর্মাল লাইফস্টাইল, একটা অপারেশন করে আসলাম, ব্যাস আমার মেয়ে ওকে আমাদের সব দিক থেকে ঠিক আছে, সে তো নয়। দুদিন ছাড়া মেয়েটার কিছু না কিছু প্রবলেম হয়েই যাচ্ছে। কত টাকা মানুষের কাছে থাকে, সেই জায়গা থেকে ও হয়তো মানে ভেবেছিল, কিন্তু ওখানে না গিয়ে ওই ক্যামেরা করে যদি ও না করতো, মানে অন ক্যামেরা তো ওই ভিডিওটা না করতো, তাহলে হয়তো অনেকটা বেটার হতো, জানি না। তবে রূপা, তুমি একটি ক্ষুদ্র মানে একটি সামান্য গৃহবধূ, সেটাই বলছি, তোমার লোক বল অর্থ বল কোনোটাই নেই।
তো তুমি পারবে না। যদি কেউ তোমার পেছনে ধরো এই ঘটনার জন্য কাঠি করে, কোনোভাবে এদের ফ্যান ক্লাবের তো বড় বড় চামচেরা দালাল্লা সব এরা পুষে রেখে দিয়েছে, কখন তোমার চ্যানেলের কী ক্ষতি করে দেয়। সেই জন্য তুমি খুব ভালো কাজ করেছো যে তুমি ভিডিওটা ডিলিট করেছো, বুদ্ধিমানের কাজ করেছো। তো এবার নিজের বাচ্চার জন্য নিজের লড়াই তুমি অফ ক্যামেরাতে যেটুকু সাহায্য পাও নিশ্চয়ই তুমি ভিডিও করো, তোমার ভিডিও নিশ্চয়ই সবাই দেখবে। আর তুমি ইয়ে করো, কিছু কিছু বড় ব্লগাররা তো আছে পাশে, মৌটাও তো আছে দেখলাম পাশে। তো এই হচ্ছে তোমাকে নিয়ে রূপাকে নিয়ে কথা, আর আমার ভিউয়ারদের নিয়ে কথা। এবারে আসি আমি অবশ্য করে সৌহার্দ্য ইনসাইড আউটে সৌহার্দ্যকে নিয়ে। সৌহার্দ্য কালকে একটি ভিডিও দেখলাম, সেখানে ও এবং অর্পি ভীষণভাবে ডিপ্রেস। ওদের ফেসবুক যে পেজটা, সেখান থেকে ওদের মানে বিজনেস সংক্রান্ত কিছু পোস্ট করলেই কোনোভাবে সেইটা 2-3 মিনিটের মধ্যেই জাস্ট পাবলিক ভালোভাবে দেখার আগেই সেটা কোনো না কোনোভাবে ইউটিউব ওটাকে একদম হাঁটিয়ে দিচ্ছে। মানে কোনোভাবেই বিজনেসের কিছু ওখানে পোস্ট করতে দিচ্ছে না। সামনে শিলিগুড়িতে ওদের এক্সিবিশন আছে, সেই ভিডিওটি আজকে দিল। তো এই সংক্রান্ত ভিডিও দেওয়াতে দিলেই অসম্ভব বাজে বাজে এদেরকে কমেন্ট করছে, অসম্ভব বাজে বাজে কমেন্ট করছে। এরপরে ওরা থাইল্যান্ডে বেড়াতে গেছে, থাইল্যান্ডে খুব ঘুরে টুরে এসছে। আসার পরে দেশের এই যে কী সিচুয়েশান, এই যে গ্যাস সংক্রান্ত, না আমার খুব একটা অসুবিধা কখনোই হয় না। আমার 2টো ইন্ডাকশান আছে, একটা ইন্ডাকশান মানে ওই আর কি জবাব দেবে ভাব, তার আগেই আমার আরেকটা ইন্ডাকশান কেনা আছে। সেই জন্য আমার রাইস কুকার আছে, মাইক্রোওভেন আছে, সুতরাং আমার ইলেকট্রিকটা খুব বেশি পরিমাণে ব্যবহার হয়, আমার অনেক দিন গ্যাস চলে। আর এই ঘটনা হওয়ার জাস্ট একদিন আগে আমি গ্যাসটা পেয়েছি। তো হয়নি মানে হবে না, সব কিছু কি আর ইন্ডাকশানে হয়? রুটি তো আমি করতেই পারি না, রুটি ওই যে একটা একটা করে রুটি তাওয়ায়, ওটা আমি পারি না, রুটি আমাকে সেঁকতেই হবে গ্যাসেই। তো এখনও চলছে। এইমাত্র দিদিও ফোন করলো যে কিরে কী কোম্পানির ইন্ডাকশান কিনি বলতো। মানে সবারই একটা মানে রে 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 ভাব উঠে গেছে। দিদি হাবড়ায় কোন ইয়েতে দোকানে গেছে, 3-4টে কোম্পানি বলে বলছে তোর কোনটা বল, ভালোটাই কিনবো, সবথেকে ভালোটাই কিনবো। মানে কি অবস্থা মানুষের হয়ে গেছে দেখছি, গ্যাসের দোকানে কি প্রচণ্ড লাইন। তো সেই জায়গা থেকে সবথেকে কাদের অবস্থা খারাপ হচ্ছে? হোটেল ব্যবসায়ীদের। সেক্টর 5-এর মানুষজন বলছে, আমার এখানে একজন ধোসাওয়ালা, সে বলছে যে আমার 40,000 টাকা লোন নিয়ে আমি এইটা করছি, তো আমি এই ব্যবসাটা বন্ধ করে দিলে, ধোসা বিক্রিটা বন্ধ করে দিলে আমি লোনটা শোধ করবো কী করে বলুন তো? আর আমার গ্যাসটা এখন টিম করে জ্বলছে, বাণিজ্যিক গ্যাস দেওয়া একেবারেই বন্ধ। জানি না কবে কি সমস্যার সমাধান হবে, না আদৌ কি সমস্যা হয়েছে না ক্রিয়েটেড, এসব বিতর্কিত কথা সত্যি আমি আমার চ্যানেলে বলতে চাই না। কিন্তু সৌহার্দ্য আজকে বললো এরকম, মানে ওদের এই সংক্রান্ত ব্যাপার নিয়ে যে মানে অর্পির এই ভিডিও করা নিয়ে সেখানে ফেসবুকে খুব বাজে বাজে কমেন্ট এসেছে যে তোমাদের ব্যবসা এবার দেখি হোটেল কী করে চালাও, ঠিক হবে তোমাদের হোটেল বন্ধ হবে। সেই জায়গায় ও সুন্দরভাবে আজকে বলেছে, শোনো ভিউয়ারদের সবারই দরকার, এই সৌহার্দ্যর কিন্তু খুব হোমবড়াই ভাব আছে। তো হোমবড়াই ভাব থেকে এখন তো তাকে মাঝে মধ্যে নত হতে হবে, এবং সে একটা খুব প্র্যাকটিক্যাল কথা বলেছে যে সোশ্যাল মিডিয়াতে আছে, আমাকে নিয়ে রোস্ট হবে, আমাকে নিয়ে কথা হবে, কন্ট্রোভার্সি হবে, সবটা নিতে হবে। কিন্তু এমন কিছু দেয় মানুষ, সত্যি তাই, মানুষের খারাপ দেখে খুব আনন্দ পায়। ও একটা এমন কিছু খারাপ কথা বলে, তখন বাধ্য হয়ে কথা বলতে আসতে হয়। এর আগেও ওর চোখের জল ফেলেছিল, মানে অসম্ভবভাবে ওকে হার্ট করা হয়েছিল, বরাবরই ওকে হার্ট করে একটা কথাই ন্যাকামো, যেমন পম্পিকে বলে ও ফাজিল, ও খিলখিল করে হাসে। আমার যদিও পম্পিদের ভিডিও দেখতে বেশি ভালো লাগে, কারণ এরা ইয়াং জেনারেশানকে যতটা টানে, আমাদের মতো বুদ্ধিদের ওদের ভিডিও অতটা বেশি টানে না, কারণ অসম্ভব ফাস্ট লাইফ দেখলে আমি হাঁপিয়ে উঠি। একসময় ওরকম লাইফ ছিল, এই আসছি এই যাচ্ছি, এই আসছি এই যাচ্ছি, এই করতাম, মানে এই বাইরে কলকাতার বাইরে, এই থিত হয়ে এখানে, এই রাত্রিবেলা এখানে নেমন্তন্ন, পরের দিন সকালবেলা ওখানে চলে যাওয়া। এই লাইফটা এখন তো মানে একদম অসহ্য লাগে ভাবলে পরে। আগে কত রাতে নেমন্তন্ন খেয়ে মানে বা হোটেলে কারো পার্টি দিল, কত রাত করে বাড়িতে ঢুকতাম, এখন ভাবলে গায়ে কাটা দেয়। এখন আমিও বলি বড় বলে আমার রাত্রিবেলা ড্রাইভ করতে ইচ্ছে করে না, আমার মানে বেশি রাত হয়ে গেলে আমার আর বাড়িতে থাকতে ইচ্ছে করে না। হ্যাঁ, তো ওদের ওই ফার্স্ট লাইফটা দেখে আমার কীরকম লাগে, আর ভিডিওতে ভীষণ পরিমাণে ওরা কাট করে, যেটা আমার একদম ভালো লাগে না। মানে ইয়াং জেনারেশনদের হয়তো ভালো লাগতে পারে, তো সেটা প্রবলেম না, ওদেরকে হয় ভালোবাসে বলেই ওদেরকে হয়তো বেশি মানুষ সাবস্ক্রাইব করে, ভিউজ দেয়। কিন্তু আজকে কেন সৌহার্দ্যকে বলতে বসতে হলো, এই যে সৌহার্দ্য ঠিকই বলেছে, মানুষের খারাপ ভালো না করতে পারো, সবাই যে লাভ দিয়ে পড়ে ভালো করতে পারে তা না, কিন্তু খারাপটা বলো না। হোটেল ব্যবসা সত্যি যদি ওর বন্ধ হয়ে যায়, ওর পয়সা প্রচুর আছে, ওর বাবারও আছে, এটা বিজনেস,
ম্যানের ছেলে কি করে বিজনেসটাকে চালাতে হয়, যে কোনো বিজনেস এখান থেকে ওখানে। আর ওরা ইউটিউব করে প্রচুর টাকা কামিয়ে নিয়েছে, প্রচুর টাকা কামিয়ে নিয়েছে। তো সেখান থেকে ওদের খুব একটা সমস্যা হবে না, স্বাচ্ছন্দ্য হয়তো স্বাচ্ছন্দ্য আর একটু ভালো হতো, আর এখন বন্ধ হয়ে গেলে হয়তো একটু কম হবে। তার মানে এই না যে হোটেল ওরা এখনই বন্ধ করবে বা কিছু। এবারে হয়তো ভাবছে যে চিন্তা করতে হবে যে আজকে এখানে কথা বলছি, কালকে না বন্ধ করে দিতে হয়। কারণ যতই তন্দুরি ফন্দুরিগুলো তোমার ওভেনে হলেও ইয়েতে হলেও কয়লার এতে তন্দুর বানিয়ে, কিন্তু বড় বড় হোটেলে তো বড় বড় কিছু রান্না করতে গেলে, বিশাল কিছু রান্না করতে গেলে তোমার তো সিলিন্ডার লাগবে, তাই না? আর সিলিন্ডারই যদি বন্ধ হয়ে যায় তাহলে কি করে চালাবে? তো বন্ধ করলে ওদের অসুবিধা হবে না, কিন্তু ওদের সঙ্গে যারা জড়িত, যারা ওদের মাল সাপ্লাই করে, যারা ওদের হোটেলে কাজ করে, তাদের ফ্যামিলিগুলোর কী হবে? তারা তো এখান থেকে রুটি রোজগার করে, কথাটা একদম ঠিক। এবং ও এত সুন্দর করে বুঝিয়েছে যে তোমরা দেশের এই সময় সবাই সবার পাশে থাকো। যেরকম করোনার সময় মানুষ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। এই তো আমি আজকে আমার মাসিকে বলেছি, কেটে গেল, একটা ফোন এসেছিলো। যেমন আমি আমার মাসিকে আজকে বলেছি যে মাসি, তোমার তো একটা সিলিন্ডার, তুমি রান্না করো, তোমার সিলিন্ডারটা যখনই ফুরিয়ে যাবে তুমি আমাকে কিন্তু আর সংকোচ বোধ করবে না, প্রত্যেক দিন আমি খাবার বানিয়ে দেবো, তুমি এই খাবারটা নিয়ে যাবে। মাসি মাংস খায় না, পেঁয়াজ রসুন খায় না, আমি জানি আমার একটু হয়তো অসুবিধা হবে, আমাদের বাড়িতে পেঁয়াজ রসুনের রান্না হয়। তো যাই হোক, অসুবিধা হলেও মাসিকে কোনো রকম ভাত তো করে দিয়ে দিতে পারবো। আর মাসি যখন আসে, যে সময়টা আসে সেই সময় আমার সব রান্না হয়ও না, তবুও মাসিকে আমি বলেছি যে যা হোক করে আমি যদি ডাল ভাত খাই, তোমাকেও না হয় ডাল ভাতের যোগান দেবো, তুমি কিন্তু একদম মানে না 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 করবে না। মাসি বলেছে আচ্ছা, আর কদিন চলবে, তারপরেই আমি বলবো ঠিক আছে, 2-4 দিন চলুক। তো এই আর কি, মানুষের পাশে দাঁড়ানো। আমি যদি সত্যি ডাল ভাত খেতে খাই, মাসিকেও না হয় 2টো ডাল ভাত, একটু মাছ ভাজা দিয়ে দিলাম। মাছের ঝোল যদি আমি পরে করি, মাছকে না হয় মাছটা ভেজে দিয়ে দিলাম। মাসি যদি মানে একেবারেই কিছু না করতে পারে, কি করা যাবে, তাই না বলো? হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে কথা, মানুষের পাশে দাঁড়াবে। তো কেন ওদেরকে এইভাবে মানে অ্যাটাক করছে মানুষ, কেন জানো তো? এই ব্লগারদের মানুষ মানে একদম দেখছি একদম সহ্য করতে পারছে না। ওরা একটা লটারি করেছিল যে আমার আউট অন বিয়ন্ডের ওখানে একটা লটারি হয়েছিল যে বোধহয় উইনার হবে তাকে বোধহয় ওরা এই যে থাইল্যান্ড ট্রিপটা করাবে। তো সেটা একজন ওদের ভিউয়ার্স আর কি, সে খুব ভালো রিভিউ দিয়েছে এবং সেই লটারিতে উইনার হয়েছে, কিন্তু তাকে এরা মানে কোনো ভিউয়ার্স আমরা তাকে দেখতে পাইনি। এবং সেটাও বলছে তাহলে ওই ভিউয়ার্সকে নাকি স্ক্রিপ্টেড এই ভিডিওটা করানো হয়েছে। মানে সেটা কিন্তু নয়, ভিউয়ার্স কিন্তু নিজে থেকেই করেছে, কিন্তু এতটাই মানুষ অবিশ্বাস করে ফেলেছে এই ব্লগারদের। দিন খুব খারাপ, জানো তো, দিন খুব খারাপ। কারণ এরকম ধরনের ঘটনারা করছে, ওরা মানুষের যে কোনো ব্লগার অসুস্থতাটাকে বেচছে। এই যে একজন বড় ব্লগার মানে দুঃখ শোক চোখের জল এমনভাবে বেঁচে গেল, একটা পোস্টে ফটো দিয়েছে, দেখবে শাশুড়িবার পিছনে ফটো, সামনে সব মানে বিশাল সেলফি তোলার একদম মানে কি সেজে গুজে একদম অল আউট 32 করে কি সুন্দর শোকের ফটো তুলেছে, আর কি সব স্মৃতি বয়ে নিয়ে চলে যাচ্ছে। তো সুতরাং সেই কারণেই একদম মানে কিছু মানুষ এত অপছন্দ করছে, এত অবিশ্বাস করছে ব্লগারদের, মানে প্রচণ্ড। তো কিছু কমেন্ট আজকে তোমাদেরকে আমি পড়ে শোনাবো। দেখো এই ধরনের কমেন্ট করছে, যার জন্য হার্ড হয়ে কিন্তু আজকে সৌহার্দ্য এই কথা বলতে এসেছে। নেকি ফেকি তো অর্পিকে বলতেই থাকে, সেটা আলাদা কথা, কিন্তু মানে ভীষণভাবে হার্ট করেছে। ফার্স্টে লিখেছে জীবনটা যখন কন্টেন্টে রূপান্তরিত হয় তখন এইসব ঘটনা স্বাভাবিক। তারপরে এখানে একজন লিখেছে বাট ইউর ব্লগ অলওয়েজ শো ওভার কি কনজিউমারিজম, ইউ পিপল ওভার consume, and now how can ask us to not do that? Don't you think you guys should maintain the proper practice what your preach? You waste so much stuff in your old flat, you buy unnecessary stuff to portray your happy life in YouTube. You guys have never showcase yourself as মাইন্ডফুল পারচেসেস। দাদা, বাঙালিদের এটা স্বভাব, অন্যের পিছনে লেগে থাকে। তোমার কথাগুলো খুব ঠিক, একদম বাঙালিদের স্বভাব। এটাও যেমন সত্যি, সেরকম ভিউয়ারদের কি পুরোপুরি দোষটা দেওয়া যায়? একজন লিখেছে অত্যন্ত অসভ্য না কুচু কাপল অ্যান্ড সরি টু সে জাস্ট অর্পিতার বাবাকে দেখে কিছু শেখো। মানে অর্পিতার বাবাকে দেখে কিছু শেখো। অর্পিতা আর বাবা, হ্যাঁ, অর্পিতার বাবাকে দেখে কিছু শেখো। আচ্ছা,
কেউ সিচুয়েশানকে ফান করেনি, তোমাদের ফান করছে অ্যান্ড দ্যাট ইজ মানে কি লিখেছে বুঝতে পারছি না আমি। আচ্ছা, ও যে বলেছে সৌহার্দ্য আজকে যে তোমরা এই সিচুয়েশানটাকে নিয়ে হাসাহাসি করছো, কোনো মানুষ পাগল নয়, এরকম একটা সিচুয়েশান নিয়ে কেউ হাসবে না, কিন্তু ওরা যে শুকিয়ে পড়ছে মানে সেই জন্যই হয়তো ওদেরকে আরও বেশি করে এই ধরনের কথা বলা হচ্ছে। একজন লিখেছে, ইউ গাইজ আর সিরিয়াসলি সাচ বিগ লায়ার, লাকি ড্র ওয়াজ অ্যাবসুলেটলি স্ক্রিপ্টেড, সামথিং আর জাস্ট সো কি বুঝতে পারছি না এটাও। ইউ গাইজ শুড বি অ্যাশেমড of yourself for being such liar, and that's the reason your son is suffering shameful parents. সত্যি কথা, বাচ্চাটাকে নিয়েও এখানে প্রচুর পরিমাণে মানে বাচ্চাটার লাইফস্টাইলটা নিয়েও অনেকের খুব খারাপ কথা লিখেছে। একজন লিখেছে, কোচের ব্যাগ কেনার সময় লস মনে হয়নি, বেকারে বেকারে গলা শুকাচ্ছে। সত্যি কথা, এই গলা বিদেশে গিয়ে দেখলাম, লাস্টে থাইল্যান্ড থেকে বেরিয়ে আসার সময়ও ভিডিওটা দিয়েছে যে লাস্টে ফাইনালি আমি আমার পছন্দের ব্যাগটা কিনতে গেলাম, ওখানে তো ভীষণ পরিমাণে দাম, তো তারপরেও এরকম একটা ব্র্যান্ডেড কোম্পানির ব্যাগ কিনেছে। আইডিয়া তোমরা যদি না করো গুগলে দেখে নাও, আমি বলছি না যে এই ব্যাগগুলোর দাম কীরকম হয়। ও এখনই গলা শুকাচ্ছে না, ও অ্যাকচুয়ালি মানে সিচুয়েশানটাকে বলছে প্যানিক করো না, যেটা ও বারবারই বলছে, ঠিকই বলছে যে প্যানিক করো না, শুকাচ্ছে না। কখনোই আমার মনে হয়নি খুব শুকিয়ে পড়ছে, কিন্তু ভয়ও পাচ্ছে এখনই, যদিও ওর ভয় পাওয়ার কিছু নেই, সেটাও নিজেও বলছে। কুলফি অনেকেই লিখেছে যে শুধু কি তোমরাই মানে খাটো, আম্বানি খাটেনি, টাটা জামশেদজি টাটা খাটেনি, মোদিজি খাটছে না, প্রায় তো খাটতেই হবে। একজন লিখেছে, ওয়াও ভিকটিম কার্ড ওয়েল প্লেড। অহংকারের পতন কথাটা তো এমনি আসেনি, যতদিন সিম্পলিসিটি মেনটেন করেছিলে, উন্নতি করেছিলে, জবে থেকে বড়লোকির চাল আর ফাট দেখানো শুরু করলে তোমাদের পতন শুরু হলো। ইটস অল কর্মা। লোক দেখানো ভালোবাসার উপরে ভরসা করে অনেক তেলা মাথায় তেল ঢেলেছ, যা ট্রুলি তোমাদের পাশে দুর্দিনে ছিল তাদের তো দূর থেকে মাছি ভেবে ফেলে রেখেছো। অবশ্য করে মৈনাকের কথাই হয়তো মিন করতে চেয়েছো, কিন্তু লাস্টে কিন্তু মৈনাকের জন্য করেছিল, আমারও খারাপ লেগেছিলো মৈনাককে ওইভাবে সত্যি ফেলে রাখা। তাদের চোখের জলের এখন দাম দিচ্ছ, সো মেনি সাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইব অ্যান্ড ইউ গাইজ নো হোয়াই। এই যা এখনও সুযোগ আছে, বি হার্মফুল অ্যান্ড ট্রিট পিপল ওয়েল। পেটে টান পড়তেই ব্লগের লোকজনের কথা মনে পড়েছে, অথচ শেষ 2 বছরের সময় মতো ভিডিও না দেওয়া, ভুলভাল জিনিস প্রমোট করা, সব করেছো তোমরা। বাংলা ইউটিউব তোমাদের সবথেকে বেশি নেগেটিভ, বাংলা ইউটিউবে সবথেকে বেশি নেগেটিভ কমেন্ট পাও। তোমাদের ভিউজ কমে গেছে কারণ তোমরা স্বামী স্ত্রীর টাকার গরমে মাটিতে পা পড়ে না। তোমারই এই পরিস্থিতি তৈরি করেছো, উদ্ধত অহংকার তোমাদের পতন। স্টাফগুলো যেন স্যালারি পায়, অবশ্য করেই যেন পায়। একজন লিখেছে, তোমাদের থেকে 2000 টাকা শাড়ি কিনেছি, বাস কোয়ালিটি অত্যন্ত খারাপ, এবং এইভাবে যদি বিজনেস করো, কোয়ালিটি মেনটেন না করো, কিভাবে হবে বলো, কিভাবে বিজনেস চলবে? বেশি আকাশে উঠলেই মাটিতে পড়ার পথ। দেখো এদের ভিউয়ার্সরা কিন্তু মোটামুটি এদের দেখে 13 মিনিট 15 সেকেন্ডে চিওয়াস টুইন প্যাক। এখানে একজন একটা ইসের ছবি দিয়েছে, কোল্ড ড্রিঙ্কস না কিসের ছবি দিয়েছে বুঝতে পারছি না গো। এটা কি দাদা, তুমি না খুব হেলথ কনসাস? যাই হোক, প্রচুর পরিমাণে নেগেটিভ কমেন্ট এদেরকে করা হচ্ছে, কারণ এরা কিছুটা তো ব্লগারদের মন নিয়ে ছিনিবিনি খেলেছে, কিন্তু তবুও বলবো কারোর খারাপ চেয়েও না। হোটেল বন্ধ হোক, এই হোক, দেখো ওরা তো সত্যি কষ্ট করেছে একটা ব্লগিংয়ে, ওদের এডিটিংয়ে ওরা কিন্তু প্রচুর খাটে, তারপরেও কষ্ট করেছে। ওদেরকেও বলতে হবে আরেকটু মাটিতে একটু পা রেখে একটু চলতে হবে, ভিউয়ারদের কাছে যেতে হবে, যে ভিউয়ারদের ভালোবাসায় আজকে এই জায়গাটায় এসেছো না। কোনো দিনই ওরা নিডি ফ্যামিলি থেকে কেউই নয়, যথেষ্ট স্বাচ্ছন্দ্যভাবে ওরা মানুষ হয়েছে। পয়সা ওদের বরাবরই ছিল, এই না ওরা এখন দেখে ফেলেছে। হ্যাঁ, অনেকটাই মানে এখন ওদের মানে স্বাচ্ছন্দ্য অনেকটাই বেশি। আবার আমরা যাদেরকে বলছি দুধের থেকে মাছি ফেলে দিয়েছে, কাউকে দেখে খারাপ লাগলেও সিচুয়েশনটা কী আমরা সেটা নিজেরাও জানি না, কী নিয়ে অশান্তি হয়েছে, কাকে ফেলে দিয়েছে,
সেটাও আমরা জানি না। তবে হ্যাঁ, ওদেরও উচিত একটু মানে গ্রাউন্ডে এসে ভিউয়ারদের সঙ্গে একটুখানি ইয়ে করা। কেন ভিউয়ার্সরা বলছে, একটা দুটো ভিউয়ার্স আমি আমি মাঝে মধ্যে ওদের ভিডিওতে দেখি অসম্ভব নেগেটিভ কন্টেন্ট, একই কথা, অহংকার অহংকার অহংকার। কেন তোমাদেরকে এত বলছে অহংকার বলো তো? নিশ্চয়ই তোমরা হয়তো সেভাবে ভিউয়ারদের পাত্তা না দিয়ে তোমরা এমন কিছু সিচুয়েশান তৈরি করছো। আর আউট অ্যান্ড বিয়ন্ডের কথা বলি, যেহেতু আমার বাড়ির খুব কাছে, আউট অ্যান্ড বিয়ন্ডের খাবারের দাম যথেষ্ট বেশি, যথেষ্ট বেশি। আমি খেয়েছি, পার্কস্ট্রিটের বড় হোটেলেও খেয়েছি। তো সেখান থেকে তাদের কোয়ালিটি যথেষ্ট ভালো, কিন্তু আউট অ্যান্ড বিয়ন্ডে যে টাইপ অফ খাবার, যে খরচাটা করবো তাতে পেটের একটা কোণায় পড়ে থাকবে। একদিনই খেয়েছি, সেকেন্ড দিন আর যাবো না। কিন্তু আমি যাব না বলে যে অনেক বড় লোকরা যাবে না, গিয়ে খাবে না, তা না। যার যেখানে ভালো লাগবে যাবে, যার যেখানে শাড়ি কেনার 2 টাকা শাড়ি 200 টাকা দিয়ে কিনবেই। কিন্তু মানুষের এই হেট কমেন্ট, এত নেগেটিভ কমেন্টের সম্মুখীন কেন হতে হবে, সেটা নিজেকেও দেখতে হবে যে কেন এত মানুষ বাজে কথা বলছে। তবে কি, কেউ এ ধরনের কথা বলো না, যা হয়েছে ঠিক হয়েছে, তোমাদের হোটেল বন্ধ হয়ে যাক, ঠিক হোক না, এতটাও খারাপ মানুষের কারোর চাওয়া উচিত না, কারণ ওটা আবার বুমেরাং হয়ে চলে আসতে পারে। কিন্তু যারাই ব্যতিব্যস্ত হয়ে কমেন্টগুলো করছে, তারা তো বেশ এদের এদের ভিউয়ার্স মানে যথেষ্ট, কিন্তু এদেরকে দেখে মানে যথেষ্ট, তারা স্ট্যান্ডার্ড জায়গা থেকে এদেরকে দেখে। তো আলফাল মানে এতিপেতি ভিউয়ার্স খুব একটা নয়। তো সুতরাং তারা চিন্তাভাবনা করে অনেক কিছু ভেবেই তারা এই কমেন্টটা করছে যে তোমরা স্ক্রিপ্টেড ভিডিও করছো। কিন্তু আজকেও ক্লিয়ার করলো যে ওটা স্ক্রিপ্টেড নয়। তা সত্ত্বেও মানুষ বিশ্বাস করছে না। ব্লগাররা, মেন কথা হচ্ছে ব্লগাররা বিশ্বাস হারাচ্ছে। আর সত্যিই কি হোটেল বন্ধ হতে যাবে? সত্যি কি সেই সিচুয়েশান আসবে? তাহলে স্টাফদের কী হবে? সামান্য ওখানে যে কাজ করতো তারও তো কাজটা যাবে। যে দেখো একদম সব রকম যে ধোয়া পোছা করে, যে বাসনপত্র ধোয়ে, তারা কিন্তু একদম গ্রাউন্ড থেকে তারা উঠে আসে, তাদেরও তো একটা মোটা মাইনের চাকরি যাবে না। সুতরাং একজনের খারাপ চাইতে গিয়ে তোমরা আরও অনেক নিডি পিপলদের মানে ক্ষতি চাইছো, এটাও ঠিক না। আর এরকমভাবে তো চাইতেই নেই, এরকমভাবে বলতেই নেই। আর সৌভাগ্য অর্পিরও উচিত ভিউয়ারদের মনটাকে বোঝা। কেন অর্পিকে বলে আজকে সবাই কি বলছে, বাচ্চাটিকে এমনও কথা বলছে, বাচ্চাটিকে ওরা ডাক্তার বানাবে না, বাচ্চাটিকে ডাক্তার বানাবে না, বাচ্চাটিকে সমস্ত গাড়ির যত কোম্পানি সব বাচ্চাটির মুখস্থ। নিশ্চয়ই সেভাবে ওরা দেখিয়েছে, বাচ্চার গাড়ির কোম্পানি মুখস্থ, বাচ্চাটিকে এই বাবার এই এরকম বুটিকে বা অফিসে বসিয়ে দেবে। এবং এরা এরকমই নাকি, এদের বোন এত ভালো আইটি সেক্টরে চাকরি করা সত্ত্বেও সেও নাকি শাড়ির বিজনেস করছে। ব্যাপারটা কি, মানে কেন মানুষ এত খপ্পা হয়ে উঠেছে যে রিহুকে নিয়ে ওই ধরনের কথা বলছে, যে ডাক্তার হবে না, সেও বাবা মার মতো ইউটিউবার হবে, আর এরকম দুনিয়ার মানে হয়তো গাড়ি কিনবে, গাড়ি বেচবে। কারণ বাবা মা তো টাকাটা রোজগার করে বলেই দিয়েছে যে আমরা যে একটুখানিও কষ্ট করেছি, কষ্ট ওরা কোনোদিনই সেভাবে করেনি। হ্যাঁ, খেটেছে, আরও পয়সা দেখার জন্য খেটেছে, আর্থিক কষ্ট কোনোদিনই ওরা সেভাবে পায়নি। তো সেই জায়গা থেকে কিন্তু এই যে বাচ্চাটির জন্য নাকি ওরা একদম মানে সোনার চামচ রেখে, সোনার চামচ তো করে তো জন্মেছেই, ওরা বলেই দিয়েছে আমরা এত খাটছি যাতে ওর বাচ্চাকে আর একটুও খাটতে না হয়, মানে কোনো রকমে খেটে পয়সা রোজগার করতে না হয়। এটা একদম ঠিক না। আমাদের বাড়িতে আমরা সবসময় বলি, আমার শ্বশুরমশাইয়ের কথা শুনেছি, আমার বড়রা ভাসুরাও বলে যে ছেলে মেয়ের জন্য কীভাবে ওরা মানে হবে মানুষ, কীভাবে রোজগার করবে সেই রাস্তাটা দেখাও। রোজগারের টাকাটা ধরিয়ে ওদের জন্য রেখে দিও না, ওদের নামে টাকা পয়সা রেখে দিও না, ওদের রাস্তাটা দেখানোর জন্য ওদের সেভাবে তৈরি করো। আর এরা বলেছিল, আমার মনে আছে ওই ব্লগটা, যে এত টাকা পয়সা ওই বাচ্চার যেন কোনো রকমের মানে খাটাখাটনি করে টাকা রোজগার করতে না হয়। আর ওই জন্যই মানুষ এত এত বলছে, যেটুকুই বলার। তবে সিচুয়েশান খুব একটা খারাপও নয়, যতটা চিন্তা প্যানিক করছো, প্যানিক করারও কিছু হয়নি। সবাই পজিটিভ ভাবো, তাহলেই দেখবে সব কিছু পজিটিভ হবে। এটুকুই বলার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।